প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। গত ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস, আর এই নারী দিবস উপলক্ষে আমরা শুরু করছি বিশেষ ফোন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কৃষ্ণ কমল এবং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। জানিয়ে রাখছি যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিবসটিকে বিশেষভাবে পালন করা হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস 2025। এবারের প্রতিপাদ্য ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। বন্ধুরা, জাতিসংঘ 1975 সালের ৮ মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলের নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের অবদান এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়ে থাকে। আর এই মুহূর্তে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের ফোন ইন লাইভ অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন। আজ শুনছেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটির সহযোগিতায় অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ ফেজ 3 UNDP, ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA, এবং অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM ও আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে রয়েছেন শাহনাজ আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পলাশবাড়ি গাইবান্ধা, এবং রয়েছেন মোহাম্মদ মাসুদ রানা, জেলা ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে শ্রোতাদের জানিয়ে রাখছি আজকের যে বিষয়টি রয়েছে গ্রাম আদালতে নারীর যে ক্ষমতায়ন, সেই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারবেন 0171348445 এই নম্বরে, অথবা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে আছেন, আমাদের যে প্রোগ্রামটি চলছে তার কমেন্টস বক্সে গিয়ে আপনার কমেন্টসের মাধ্যমে আপনার কথা জানাতে পারবেন। আমরা শুরু আলোচনার দিকে যাচ্ছি। আমি শুরুতেই একটু আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা রয়েছেন, আমি তার কাছে একটু যাব যে আন্তর্জাতিক নারী দিবস 2025-এর প্রতিপাদ্য ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তো এই কারণেই এই বিষয়ের উপর আমি একটু জানতে চাই যে নারীর অধিকার বা সমতা, এটা বলতে আসলে আমরা কি বুঝি বা কি বোঝাই? আচ্ছা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ফোনো লাইভ প্রোগ্রামের বর্তমান যুগোপযোগী যে বিষয়টা আমাদের রিসেন্ট নারী দিবস উদযাপিত হয়ে গেল, সেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের পরবর্তী এই গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনার জন্য যে আমরা এই রেডিও সারাবেলা ৯৮.৮ FM আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। তো ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে নারীর অধিকার এবং সমতা। হ্যাঁ, আসলে নারীর অধিকার এবং সমতা আমরা জানি যে আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের নারীর যে মাঠ পর্যায়ে নারী পুরুষের বৈষম্য দূর করার জন্যই মূলত কাজগুলো আমরা করে থাকি। তো আসলে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ, এবং আমরা দেখা যায় যে আমরা সব সময় কিন্তু এই জিনিসগুলো মানে এটা আসলে আমাদের একার পক্ষে সম্ভব না, কিন্তু আমরা এটা কাজ করে থাকি অনেক চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে। অধিকার তো আসলে অধিকার কাকে বলবো? অধিকার হচ্ছে গিয়ে সেটাই যেটা হচ্ছে গিয়ে আমি নারী এবং কন্যার জন্য যে জিনিসটা আমার প্রাপ্য মানুষ হিসেবে, আলাদা কোনো কিছু না। এটা না পেলে দাবির জন্য যেটা আদায় করে নেওয়া হয় সেটাই হচ্ছে গিয়ে অধিকার। আর সমতা হচ্ছে নারী পুরুষের জায়গা থেকে সমান হবে। এখানে আলাদা আগেই বলেছি যে আলাদা কোনো কিছু না, এটা আমরা নারী পুরুষ নির্বিশেষে মানুষ হিসেবে যেটা প্রাপ্য সেটাই হচ্ছে, সেই জায়গা থেকে কাজ করাটাই হচ্ছে সমতা। তো এটাই মূলত আমরা কাজ করি, এবং সব জায়গাতে এইভাবে আমরা মানে আমাদের
যে প্রোগ্রামগুলো হয় এবং যে প্রত্যেকবারে যে নারী যে কোনো দিবসেই দেখবেন যে আপনি একটা করে প্রতিপাদ্য আসে এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে গিয়ে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। তো একবারে কিন্তু এক একটা প্রতিপাদ্য আমাদের সামনে আসে এক এক রকম মেসেজ নিয়ে। তো এবারও ঠিক একই রকম এই প্রতিপাদ্যের উপরে আমরা আন্তর্জাতিক নারী দিবসে কিন্তু বিভিন্নভাবে আমরা উদযাপন করেছি। তার ধারাবাহিকতা আমি পলাশবাড়ী উপজেলায় আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আমরা উঠান বৈঠক করেছি একদিন, মানে তারপরে হচ্ছে গিয়ে আমাদের কিশোরী ক্লাব আছে, সেখানে আমরা কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সেখানে করে আমরা র্যালি এবং আলোচনা সভা করেছি। এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় সারা বিশ্বে এই দিবসটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে যায়। আমরা যদি এবার একটু জানতে চাই নারীর ক্ষমতায়ন সম্পর্কে, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু। আসলে নারীর ক্ষমতায়ন নিয়ে যদি কথা বলা হয় তাহলে নারীর ক্ষমতায়ন হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যা বাস্তবায়নে অংশগ্রহণ এবং সিদ্ধান্ত প্রভাবিত করার সক্ষমতা। আর এটা জ্ঞান, আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা এবং আত্মবিকাশ, মূলত এই চারটা যদি আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি তাহলে মূলত নারীর ক্ষমতায়নের পূর্ব শর্ত বলে আমি মনে করি। তো এগুলো আমাদেরকে ধারণ যেরকম করতে হবে, এগুলো আমাদের চর্চাও করতে হবে। তাহলে আসলে ক্ষমতায়ন তো আসলে আলাদা কোনো কিছু না, এটা হচ্ছে কোনো পেশি শক্তিরও বিষয় না। এটা হচ্ছে কি আমরা মানুষ হিসেবে যে জিনিসগুলো আমরা একটা পুরুষ মানুষ যে পরিবারে যার মতামত প্রকাশ করতে পারে, সেরকম কিন্তু নারীরও কিন্তু মতামত দেবার তার একটা সক্ষমতা থাকতে হবে এবং থাকে। তো আমি এখন যদি আমার পরিবারে যে আজকে আমি আপনাদের প্রোগ্রামে এখানে আসার আগে আমাকে অবশ্যই পরিবারের কারোর কাছে আমাকে জিজ্ঞেস করতে হয়, শুধু বলে আসছি এই করতে হবে, আমি একটা প্রোগ্রামে গেলাম। তো এই জায়গায় যে আমার যে মতামতটা, এখানে কিন্তু কেউ বাধা দেয়নি, আমি বলেই আমি আমার মতো এখানে প্রোগ্রামে চলে আসতে পারলাম। তো এই রকমই যদি যে কোনো আমরা যে শ্রেণীটাকে নিয়ে কাজ করি, যে অসহায় দুস্থ মহিলাদেরকে নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে, সেই জায়গা থেকে তারা যদি পরিবারে তাদের ক্ষমতা মানে এস্টাবলিশ করতে পারে তাহলে সেখানে তার ক্ষমতায়ন হবে আর কি, ওই পরিবারের ওই নারী সদস্য হিসেবে। এগুলাই মূলত হচ্ছে ক্ষমতায়ন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু মাসুদ রানা ভাই আপনার কাছে একটু যেতে চাই, আমরা একটু গ্রাম আদালত সম্পর্কে জানতে চাই। সেটি হচ্ছে যে গ্রাম আদালতটা আসলে কি, যদিও আমরা জানি তারপর একটু জানতে চাই আবার, এবং সেই সঙ্গে এই যে গ্রাম আদালত গঠিত হয় সেখানে কারা কারা থাকেন এবং সেই সঙ্গে আদালতটা কোথায় বসে। আদালতে তো বসতে গেলে একটা নির্দিষ্ট জায়গা দরকার, তা তো অবশ্যই একটা জায়গা। আমরা এটার একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে তিনটা প্রশ্ন একসাথে করেছেন, তাই না? তিনটা প্রশ্ন। তো শুরুতেই ধন্যবাদ দিচ্ছি যে সুযোগ করে দেওয়ার জন্য রেডিও সারাবেলাকে। এটা আসলে এই রিজনের জন্য একটা বেশ বহুল প্রচলিত একটা মানে সংবাদ মাধ্যম বা বিনোদন মাধ্যম রেডিও সারাবেলা। আমরা আসলে গ্রামীণ জনগণ একসময় রেডিওই মাধ্যম ছিল, বিভিন্ন মেসেজ বলেন, বিভিন্ন প্রোগ্রাম বলেন, আমরা রেডিও থেকেই বিনোদন নিতাম। তো যাক, তারপরও আজকের যে টপিকসটা আপা অনেক সুন্দর করে বলেছে যে নারীর যে ক্ষমতায়ন, সেই সাথে গ্রাম আদালত। আসলে গ্রাম আদালত কিন্তু মানে নারীর বলা যায় যে নারীদের জন্য একটা মানে চমৎকার একটা ইস্যু হচ্ছে গ্রাম আদালত। তো আমি সেই দিকে যাচ্ছি না, পরে হয়তো বা যাবো। সেই প্রথমে আপনার প্রশ্নে যেটা আসি যে হচ্ছে আপনার গ্রাম আদালত কি, শুরুতেই হচ্ছে যদি অল্প কথায় বলা যায় যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ নিষ্পত্তির, কতিপয় বিরোধ বলতে এখানে বিরোধের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফৌজদারি পার্ট, একটা হচ্ছে দেওয়ানি পার্ট। এই বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠিত হয় সেটাই হচ্ছে গ্রাম আদালত। ছোট করে এক কথায় হচ্ছে ওই ইউনিয়ন পরিষদের সারাউন্ডিং এরিয়ার মধ্যে যে বিরোধ যদি হয়ে থাকে সেটা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠন হয় সেটাই হচ্ছে গ্রাম আদালত। আমরা নেক্সট কোশ্চেনে যদি আসি যে সেটা গ্রাম আদালতটা কোথায় গঠিত হয়। গ্রাম আদালত ডেফিনেটলি হচ্ছে ইউনিয়ন পরিষদে গঠিত হয়। গ্রাম আদালত কিন্তু মূলত হচ্ছে এটা একটা বিষয় যে প্রতিটা কেসের জন্য আলাদা আলাদা আদালত গঠন হয়। যখন একজন আবেদনকারী বা অ্যাপ্লিক্যান্ট যখন বা ভিকটিম বলি বা যেটাই বলে থাকি, যে যখন সে আবেদনটা করে এই আবেদন গ্রহণ হওয়ার পরেই হচ্ছে আদালত গঠিত হয়। এবং কাদেরকে নিয়ে, এখানে গ্রাম আদালত একটা চমৎকার থিম। এখানে আপনার বায়াস করার কোনো, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকে না। এই জন্যই থাকে না যে গ্রাম আদালত গঠিতই হয় 5 জন সদস্য নিয়ে, 5 জন সদস্যকে নিয়ে। এখন এই সদস্য কারা কারা হবেন, তাই না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে হচ্ছে ডেফিনেটলি সেখানে প্রধান হিসেবে থাকছেন, যদিও প্রধান না কিন্তু সে একজন হচ্ছে ওই প্যানেলের একজন সদস্য। আমরা গ্রাম আদালত আইনে কোথাও বলা নেই যে চেয়ারম্যান প্রধান,
সেখানে বলা আছে 5 জন সদস্য, 5 জন সদস্যের মধ্যে চেয়ারম্যান একজন, হ্যাঁ, বাকি 2 জন কারা? এখানে আবেদনকারী এবং প্রতিবাদী দুটা পক্ষ থাকলো। এই দুটা পক্ষের মধ্যে আবেদনকারী হচ্ছে 2 জন সদস্য দিবে এবং প্রতিবাদী 2 জন সদস্য দিবে, তাদের মনোনীত। এই সদস্যদের মধ্যে এটা একটা চমৎকার ইস্যু, সেটা হচ্ছে সদস্যদের মধ্যে হচ্ছে একজন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হতে হবে, আর সেকেন্ড ওয়ান হচ্ছে তার মনোনীত প্রতিনিধি হতে হবে। সে যাকে ভালো লাগে তাকে দিতে পারে, মানে এখানে টোটালি ফ্রিডমটা তার পক্ষে কথা বলবে। যেহেতু আমরা জানি যে গ্রাম আদালতের জন্য ন্যাচারালি যে হয় যে অন্য আদালতে আইনজীবী থাকে, এখানে কিন্তু কোনো আইনজীবী থাকে না। এখন আইনজীবী যেহেতু থাকে না, তার প্রতিনিধিত্ব কে করবে? এই দুজনেই হচ্ছে তার প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, হ্যাঁ, তো একজন নির্বাচিত সদস্য, তার হচ্ছে ইউনিয়ন পরিষদের, তার ওয়ার্ডের না, তার ওয়ার্ডেরও হতে পারে, তার অন্য অর্ডারও হতে পারে। সেই হচ্ছে যে আপনার 12 জন যে নির্বাচিত প্রতিনিধি আছে ওই ইউনিয়ন পরিষদে, 12 জনের মধ্যে যে কোনো একজন। তবে আরেকটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেহেতু 8ই মার্চ এই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি রেডিও সারাবেলার পক্ষ থেকে, আমাদের নারীদের এখানে ক্ষমতায়িত করার একটা বড় সুযোগ আছে গ্রাম আদালতে। কারণ গ্রাম আদালতে যেমন দেখা গেছে কোথাও বলা নেই যে আপনার পুরুষ স্বার্থ সংশ্লিষ্ট যদি কোনো মামলা হয় তাহলে পুরুষ প্রতিনিধি দিতে হবে, এরকম কোথাও আইনে বলা নেই। কিন্তু আইনে এটা বলা আছে যদি নারী ও শিশু স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিরোধ হয়ে থাকে তাহলে অবশ্যই নারী প্রতিনিধি দিতে হবে। তাহলে আইন কিন্তু নারীকে এখানে আরো ক্ষমতায়িত করেছে এবং নারীর ভয়েসটা রেইজ করার, নারীর প্রবেশটা নিশ্চিত করার, নারীর ফোরামে আসার যে একটা সুযোগ, এটা গ্রাম আদালত তৈরি করে দিয়েছে। জি, আমরা এবারে একটু জানতে চাই, যেহেতু ফৌজদারি এবং দেওয়ানি মামলার কথা আছে, আমরা এই মামলাগুলোর বিষয়ে একটু জানতে চাই। মানে কোনগুলো মামলাকে দেওয়ানি বা ফৌজদারি বলা হয়, বা কোন কোন মামলাগুলো এখানে আমরা করতে পারবো? যেহেতু আমাদের সবকিছু তো এখানে এখতিয়ার সম্ভবত নেই, সবকিছু এখতিয়ার না, এখানে এখতিয়ারভুক্ত বিষয়গুলো একটু আমরা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আবারও একটা চমৎকার বিষয় নিয়ে, যে আসলে বাংলাদেশের সিভিল কোড এবং ক্রিমিনাল কোড দুটা কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। সিভিল কোড এবং ক্রিমিনাল কোড, মানে ফৌজদারি এবং দেওয়ানি আলাদা আলাদা কোড আছে। তবে গ্রাম আদালতটা হচ্ছে একটা ব্যতিক্রম আদালত, যেখানে এক আদালতের মাধ্যমেই আপনার দেওয়ানি এবং ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা যায়। হ্যাঁ, একটার মধ্যে হচ্ছে সে হচ্ছে দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে, সে ফৌজদারিও করতে পারে। কিন্তু আপনি যদি জেলা আদালত বা সুপ্রিম কোর্টে যান, ওখানে কিন্তু আলাদা আলাদা আদালত আছে। মানে আপনার সিভিল কোর্টের জন্য সিভিল এবং হচ্ছে ক্রিমিনালের জন্য ক্রিমিনাল। আপনার ফৌজদারি বিষয় নিয়ে সিভিলে যাবে না, আবার সিভিল বিষয় নিয়ে ক্রিমিনালে যাবে না। তো এখন আমরা আসি কি কি ইস্যু নিয়ে গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে ফৌজদারি এবং দেওয়ানির মধ্যে। আমরা ছোট ছোট কয়েকটা বিষয় এখানে আগেই দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যে গ্রাম আদালতের একটা ক্ষমতা, একটা এখতিয়ারের বিষয় আছে, যেখানে 3 লক্ষ টাকার সর্বোচ্চ 3 লক্ষ টাকার বিরোধ নিষ্পত্তি করতে পারে। আমার দেখা গেছে চুরি, ফৌজদারির কথা যদি বলি চুরি, এই চুরিটা সর্বোচ্চ 3 লক্ষ টাকার হতে হবে। 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার হতে হবে। 3 লক্ষের উপরে হলে তাহলে 3 লক্ষের উপরে হলে গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত হবে না, সেটা অবশ্যই তাকে পুলিশ ফাইল করতে হবে। সেখানে চুরি আছে, মারামারি আছে। মারামারির জায়গা থেকে আরেকটু বলে রাখি, মারামারি বলতে আমরা জখম, ফোলা এই ধরনের, যদি আবার সেখানে রক্তপাত ঘটে থাকে, মানে অ্যাটেম্পট টু মার্ডার, তাহলে সেটা আবার গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত হবে না। আচ্ছা, হ্যাঁ, রক্তপাত ছাড়া যে বিষয়গুলো, এটা আরো ক্লিয়ার কি, রক্তপাত ছাড়া যে বিষয়গুলো সেগুলো সব গ্রাম আদালতে, সেটা হচ্ছে গ্রাম আদালতের। অন্যায়ভাবে কারো হচ্ছে রাস্তা ব্লক করে রেখেছে, সেটার জন্য গ্রাম আদালত করতে পারে। যেমন আমরা এখন দেখছি সমাজে ইফটিজিং, আমাদের 8ই মার্চের সাথে এটা সম্পৃক্ত। ইফটিজিং এর মামলাগুলো হচ্ছে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। আমরা আমাদের প্রিয় শ্রোতাবিন্দু, আপনাদের এটা মূলত আর একটু বেশি করে জানা দরকার, যে হচ্ছে ইফটিজিং এখন কিন্তু ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ, তো ইফটিজিং সব জায়গাতে মতো ছড়িয়ে পড়েছে। সেইখানে আমরা ভেরি রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, এটা জাতি কখনো আশা করেনি যে এত নেক্কারজনক ঘটনা আমরা শুনবো বা দেখবো। তো সেই জায়গা থেকে ইফটিজিং এর মামলাটার জন্য কিন্তু আমাকে পুলিশের কাছে যেতে হবে না, এটা বাড়ির কাছেই গ্রাম আদালত। একটা কথা আছে যে বাড়ির কাছে গ্রাম আদালত, আর হাঁটবো না দূরের আদালত। হ্যাঁ, তো হচ্ছে আমরা বাড়ির কাছেই কিন্তু গ্রাম আদালতে আপনারা যেতে পারবেন। অন্যায়ভাবে সমাবেশ, কেউ যদি অন্যায়ভাবে সমাবেশ করতে চায়, সেটাও কিন্তু গ্রাম আদালতের মধ্যে আসতে পারে। মূলত শান্তি ভঙ্গের জন্য যে কোনো কাজ, সেটা হচ্ছে গ্রাম আদালতের মামলা করতে পারে। এই কিছু কিছু বিষয় নিয়ে হচ্ছে আপনার ফৌজদারি বিষয়। আমরা যদি এখন আসি দেওয়ানি বিরোধগুলো, দেওয়ানি বিরোধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো চুক্তি, রসিদ বা দলিল মূল্যে প্রাপ্য টাকা আদায়ের জন্য মামলা।
সেই সাথে আপনার স্থাবর সম্পত্তি বেদখল হয়ে যাওয়া বা জোরপূর্বক করে তার নিয়ে নেওয়া, এই স্থাবর সম্পত্তি আদায় বা হচ্ছে আপনার তার মূল্য আদায়ের জন্য, বা হচ্ছে অস্থাবর সম্পত্তি যদি আপনার আদায় বা মূল্য আদায়ের জন্য আপনার মামলা করতে পারে। আরেকটা বিষয় বলে রাখি, মানে জমির ক্ষেত্রে, জমির যদি তার মালিকানা বেদখল হয়ে যায় তাহলে এটা সর্বোচ্চ কিন্তু একটা ডিউরেশন আছে। ডিউরেশন হচ্ছে কি, আমাদের বেদখল হওয়ার সর্বোচ্চ 1 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে আবার গ্রাম আদালতে ইখতিয়ার করতে হবে। মানে এখানে যদি একটু বিষয় বলি যে একটা জমি একজন দখলে রাখছেন, জি জি, কিন্তু তার কাগজপত্র আরেকজনের নামে, সেটা অনেকদিন আগে থেকে, জি জি জি, কেউ ওটা জানেন না, জি জি জি, যখন এটা কোনো কারণে দেখলেন যে আসলে কাগজটা কার, জি জি, দেখা গেল যে যার দখলে আছে জি জি, তার নামে সে জমিটা নেই, জি জি, কিন্তু এটা 8-10 বছর আগে থেকে অন্যের নামে, জি জি, তখন কি ওইটা তাহলে আর এটা এখতিয়ারের? না না না, অবশ্যই এখতিয়ারের মধ্যে। এখানে অবশ্যই আবার মানে টাইম অফ অকারেন্স বলতে একটা কথা আছে। টাইম অফ অকারেন্স, ফর এক্সাম্পল আপনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আপনি আমাকে মোবাইলটা দিয়েছেন, আমি চালাচ্ছি, কিন্তু দেখা গেছে 6 মাস পরে আপনি বলছেন ভাই আমার মোবাইলটা ফেরত দেন। হ্যাঁ, তো আমি বলছি না, তো এই মোবাইল তো আমারই। জি, 6 মাস, তাহলে অকারেন্স কিন্তু যেদিন মোবাইল দিয়েছে সেদিন না। টাইম অফ অকারেন্স হচ্ছে যেদিন আমি আপনাকে অস্বীকার করেছি, না এটা তো সেই দিন থেকেই হবে। 10 বছর আগে দলিল হয়েছে কিন্তু অকারেন্স তখন ঘটেনি। আপনার যখন 10 বছর পরে বললো যে ভাই এই যে আমার দলিল, এই কাগজপত্র, এটা হচ্ছে আমার হচ্ছে পৈতৃক সম্পত্তি বা ক্রয়কৃত সম্পত্তি, এটা আপনি আমার প্রতারণামূলক যেগুলো আর কি, তখন যদি বলে যে না এ তো আমার, এই যে ওখানে যে অকারেন্সটা ঘটলো সেটাই হচ্ছে সময়। সেদিন থেকে 1 বছরের মধ্যে হচ্ছে আপনার মামলা দায়ের করতে হবে। দেওয়ানি বিরোধের মধ্যে আরো 2-1টা বিষয় আছে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এই গ্রাম আদালত কিন্তু বিচারিক প্রতিষ্ঠান, পুরনো একটা প্রতিষ্ঠান। এটা 1976 সালে অধ্যাদেশ হয়েছে, 2006 সালে আইন হয়েছে, 13 সালে আবার সংশোধন হয়েছে, আবার 16 সালে এটা একটা অর্ডিন্যান্স হয়েছে, আপনার বিধিমালা করেছে। ভেরি রিসেন্ট 24 সালের মে মাসে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 3 লক্ষ টাকা, এবং দেওয়ানিতে আরেকটা ধারা যোগ করেছে যে আমাদের 8ই মার্চের সাথে এটাও সম্পৃক্ত। আমাদের নারীর যে ভরণ পোষণ, বকেয়া ভরণ পোষণ আদায়ের জন্য নারীকে আর ওই আপনার আদালতে যেতে হবে না। এই নারীর বকেয়া ভরণ পোষণের যদি পরিমাণ 3 লক্ষ টাকা থাকে তাহলে সেই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে, সেটা রিসেন্ট, এটা 24 সালে মে মাসে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে। তো মোটামুটি আমরা অবশ্যই এটা এক কথায় বলতে পারি যে নারীর জন্যই গ্রাম আদালত, সবার জন্য আদালত, তবে বিশেষ করে নারীর জন্য আরো গ্রাম আদালতটা বেশি উপযোগী। তবে ভাইকে আমি একটু থামিয়ে দিচ্ছি এখানে, যে আগে যেমন দেখতাম যে আমরা একটা মুরগি চুরি হলেও দৌড়ে মানে কোর্টে আসতো, অনেক, কিন্তু এগুলো কিন্তু একদম হাতের কাছে, যেটা একদম হাতের কাছে, মানে হয়রানি ছাড়াই। বড় বিষয় কি, হয়রানি ছাড়া সময় বাঁচানোর জন্য এই জায়গাতে বড় বিষয় আমরা যদি গ্রাম আদালতের ফ্যাসিলিটিস গুলো একটু মাথায় নেই, যে আমরা বাইরের আদালতে আর যাবো না। আমার এখানে বড় বিষয় হচ্ছে আমার অ্যাডভোকেট লাগে না, আমার এখানে হচ্ছে আপনার ফি 10 টাকা এবং 20 টাকা, ফৌজদারির জন্য 10 টাকা, দেওয়ানের জন্য 20 টাকা। আমি বাড়ির পাশেই, আমার কমিউনিকেশন কস্ট লাগতেছে না, আমি যে কোনো সময় যাচ্ছি। আরো মজার বিষয়, যে আমার বিচার করবে সে আমার নির্বাচিত প্রতিনিধি, হ্যাঁ, যাকে আমি মনোনীত করেছি, এবং সে তো আমার বিচার করবে। সেখানে বলার তাহলে কোনো ইয়ে থাকে না যে উনি যেটা সিদ্ধান্ত দেবে আমি তাহলে ওখানে গিয়ে আবার বিপক্ষে কথা বলবো, তার কোনো সুযোগ নেই। প্রতিনিধি তো সেখানে প্রতিনিধি আছে। আবার আরেকটা বিষয় আমরা দেখি যে আমরা চক্ষু লজ্জা বলতে একটা কথা আছে, তাই না? গ্রামে যে ঘটনাটা ঘটে, এই ঘটনা কিন্তু গ্রামের মানুষ জানে। তো যখন ইউনিয়ন পরিষদে এই বিচার বিষয়ে হচ্ছে আপনার হিয়ারিং হয়, তখন কিন্তু মিথ্যা বলারও সুযোগ থাকে না, কারণ আমার ঘটনা তো অনেকেই জানে, সবাই জানে মোটামুটি, একদম আর বলতে চায় না। তো এই জায়গাগুলো আসলে অনেক চমৎকার, কিন্তু আমাদের জায়গা থেকে রেডিও সারাবেলাকে আমার পক্ষ থেকে একটু রিকোয়েস্ট, আমরা অ্যাওয়ারনেস, আমরা একটা ফোন নিয়ে আসি। নিশ্চয়ই। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলে পরিচয়টা দিয়ে আপনার প্রশ্ন দিচ্ছি। আমি কলেজ পাড়া থেকে কামরুল বলছিলাম। আপনাদের প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো আমার যে প্রশ্নগুলো রয়েছে, গ্রাম আদালতের বিচার কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয়? আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গ্রাম আদালতের বিচার কার্যক্রমের সময় নারীদের যে কথাগুলো তারা পুরুষদেরকে বলতে পারে না, তো সেখানে তারা কিভাবে এটা তাদের কাছে এটা কথাটা বলতে পারবে এই বিষয়ে? জি, ধন্যবাদ আপনাকে।
বিচারিক কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয়, জি, জি, জি। আর যে নারীরা তাদের কথা অনেক সময় বলতে পারে না, তারা আসলে সেখানে কিভাবে বলতে পারে। দর্শক শ্রোতা বন্ধু খুব ভালো একটা চমৎকার বিষয়ে প্রশ্ন করেছেন। বিচারিক কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয়? আমরা জানি যে গ্রাম আদালত গঠিত হয় ইউনিয়ন পরিষদে। তো ইউনিয়ন পরিষদে যখন একজন আবেদনকারী আবেদন দেয়, তো আবেদনটা গ্রহণ করার পরে এটা রেজিস্টারভুক্ত হয়। রেজিস্টারভুক্ত হওয়ার পরেই হচ্ছে প্রতিবাদীকে সমন দেওয়া হয়। সমন বলতে আমরা তাকে একটা দিন নির্ধারণ করে তাকে ডাকা হয়। তো সমন দেওয়ার পরে তারপরেই আসার পরে হচ্ছে আপনার এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে রিটেন ডকুমেন্টস থাকে। অবশ্যই চেয়ারম্যান হচ্ছে আপনার নির্দেশ দেয়, প্রতিটা রিটেন ডকুমেন্টস থাকে। তো তারপর হচ্ছে প্রতিনিধি মনোনয়ন করতে বলে, যে তোমার পক্ষে 2 জন প্রতিনিধি দাও এবং তার পক্ষে 2 জন প্রতিনিধি। এই 4 জন এবং চেয়ারম্যান সহ 5 জনের যখন বেঞ্চ গঠন হয়ে গেল, তারপরে হচ্ছে দিন নির্ধারণ করা হয় যে আমরা আগামী এতই তারিখে এই ইউনিয়ন পরিষদে এই আদালতের হচ্ছে আপনার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে। তো সেই জায়গা থেকে সেদিন শুনানি হয়। সেদিন উভয় পক্ষের 2 জন করে 4 জন এবং চেয়ারম্যান 5 জনে হচ্ছে আপনার কোর্টে বসার পরে হচ্ছে হিয়ারিং হয়। আমাদের ফরমাল আদালতে যেমন হিয়ারিং হয়, তার আবেদনকারীর কথা, প্রতিবাদীর কথা, সাক্ষীর কথা শুনে এবং প্রতিটা জবানবন্দির নিচেই হচ্ছে সিগনেচার নেওয়া হয়, যে পরে যেন সে অস্বীকার না করে যে না আমি এটা না বলিনি। এটা করার পরে তারপরে হচ্ছে আপনার 5 জন মিলে হচ্ছে এটা সিদ্ধান্ত দেয়। এই হচ্ছে আপনার খুব শর্টে বললাম। আর দ্বিতীয় যে কোশ্চেন দর্শকের হচ্ছে, যদি কোনো নারী কথা বলতে না চায়, এখানে শুধু নারীর কথা না, আমি আরেকটু যোগ করি, যদি কোনো পর্দানশীল মহিলা থাকে, যার জন্য গ্রাম আদালত বলছে একজন নারী প্রতিনিধি করে দেওয়া, মানে আমরা হচ্ছে 2 জন প্রতিনিধি পাচ্ছি নারীর প্রতিনিধিত্ব করার জন্য। সে তখন কি করবে, শুধু পদ্মানশীল না, এমনও অনেক কিছু বিষয় আছে যেটা সবার সামনে বলা যায় না। হ্যাঁ, মায়েদের বোনদের অনেক কিছু ইস্যুস থেকে থাকে, যেটা ওপেন ফোরামে বলাটা সমীচীন না। সেই জায়গা থেকে সে শুধু ওই যে নারী যে প্রতিনিধিত্ব করতেছে তাকে সেই কথাগুলো বলবে এবং সেই কথাগুলো তারা আমলে নেবে। মানে এখানে স্পষ্ট আইনে বলা আছে যে নারীর জন্য নারী একজন থাকবে, সেজন্য অবলীলায় মন খুলে তার কথাগুলো তার প্রতি বলতে পারে। এবং এমনও হয় যে হচ্ছে গিয়ে যিনি হচ্ছে গিয়ে আসতে পারছেন না, কোন সরকারি কাজে আটকে গেছে বা এরকম কিছু, সেই দিনও কিন্তু উনি মনোনীত কোনো একজনকে দিতে পারেন ওখানে। না মনোনীত বলতে তেমন একদম তার মনোনীত দিতে পারেন যে তার ওই সময়টার জন্য সে ফেস করতে পারে। না এরকম না, যদি মনে করে, এগুলো অনেকগুলো ফ্লেক্সিবিলিটি আছে, যদি মনে করে যে আমার এঙ্গেজমেন্ট আছে, তাহলে সে টাইম পিটিশন দিতে পারে যে আজকে আমি অনুপস্থিত বা আমার কোনো ইমার্জেন্সি আছে, এই শুনানিটা যেন পরে করা হয়। পরিবর্তন করা যেতে পারে, টাইম পিটিশন দিতে পারে সেটা। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন যে নারী স্বার্থ কোনো বিষয় থাকলে নারী একজন থাকবেই। নারী স্বার্থ বিষয় বলতে যে আবেদনকারী নারী, তার নারীর প্রতি কোনো অন্যায় সংঘটিত হয়েছে, দেখা গেছে নারী কারো নারীর প্রতি সে হচ্ছে শারীরিক বা মানসিক নির্যাতিত হয়েছে, ইপটিজিং হয়েছে, নারীর কোনো কিছু শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো অঙ্গভঙ্গি বা কথা বলেছে, নারীর কাছ থেকে না কেউ প্রতারণা করেছে নারীকে, মানে মূলত যেখানে নারীর স্বার্থ জড়িত আছে, এই সংশ্লিষ্ট কোনো বিরোধ হলেই অবশ্যই নারী প্রতিনিধিত্ব দিতে হবে। এটা বাধ্যতামূলক আইনে বলা আছে। হ্যাঁ, নাহলে সেই গ্রাম আদালত গঠন হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মহিলা বিষয়ক কর্মকর্তা, আপনার কাছে আমরা যদি একটু জানতে চাই যে গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, হ্যাঁ অবশ্যই শ্রোতাদের জন্যই আজকের এই প্রোগ্রাম। হ্যালো, রওশন সাগাটা থেকে। জি বলুন, শুনছি। আমার আসলে প্রশ্ন ছিল দুইটা। একটা হলো যে ধরেন শুধু কি পুরুষের মাথা দ্বারা যে নির্যাতন হলে কি এই বিচার কার্যক্রম হবে নাকি গ্রাম আদালতে, নাকি ধরেন যে মহিলা নারী কর্তৃক যে বিবাদগুলো হয় গ্রামে, অথবা শাশুড়ি বা ননদ বা ছেলের বউ সহ এরকম পারিবারিক অনেক বিরোধ হয়, এই সময় সিরিয়াস পর্যায়ে যায় কিছু সময়, এই সময় কি এই মামলাগুলো কি করতে হবে কিনা? আর একটা বিষয় হলো যে এই নারীর যে ক্ষমতায়ন, ক্ষমতায়নে এনজিও, আপনাদের এনজিও এবং অন্যান্য এনজিও সহ সরকারের যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো কি নেওয়া হয় কি জানাচ্ছি। আমরা একটু এনজিওর যে বিষয়টা বলুন, আরেকবার বলবেন একটু। কোনটা? দ্বিতীয় প্রশ্নটা একটু বুঝতে পাইনি, আমরা একটু আরেকবার প্রশ্ন।
হ্যাঁ এই ক্ষমতায়নে এই সরকার এবং আপনাদের এনজিও যারা যারা আছেন, আপনারা এনজিওতে কাজ করেন না, জি তো এই এনজিও এবং সরকার কিছু ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এনজিও এবং সরকারের মানে আপনারা যৌথভাবে কি কি কাজ পদক্ষেপ নিয়েছেন, হচ্ছে, তাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোগ নেওয়া হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, সেটা বুঝতে একটি। পেরেছি, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে মানে ঝগড়াঝাটি তো শুধু নারী পুরুষে ঘটে না, নারী নারীও ঘটে, পরিবারের মধ্যে শাশুড়ি, বউ শাশুড়ির মধ্যেও ঘটে। তো এরকম ঘটনা ঘটলেও এখানে মামলা করার সুযোগ এখানে আছে হ্যাঁ কিনা? চমৎকার, হ্যাঁ ধন্যবাদ দর্শক শ্রোতা। আসলে এই জায়গাটা খুব ভালো একটা প্রশ্ন করেছে। আমাদের গ্রামে শুধু নারী পুরুষেরই বিরোধ হয় না, নারী নারীর বিরোধ হয়, পুরুষ পুরুষের বিরোধ হয়। মূলত মূল বিষয়টা হচ্ছে যে গ্রাম আদালত সবার জন্য উন্মুক্ত, নারীর জন্য উন্মুক্ত, পুরুষের জন্য উন্মুক্ত। যে কোনো বিরোধ যেটা হচ্ছে গ্রাম আদালত এখতিয়ারভুক্ত। আমরা বলছি যে এর যেহেতু একটা ক্ষমতার একটা টাইম আছে, আপনার হচ্ছে ভ্যালু অ্যাড করা আছে, যে হচ্ছে সর্বোচ্চ 3 লক্ষ টাকার। এই যে ঝগড়াঝাটি ছোটখাটো বিষয়গুলো নিয়ে, এগুলো বিষয়ের সাথে তো আর্থিক মূল্যবান জড়িত না। এগুলোই হচ্ছে গ্রাম আদালতের জন্য, গ্রাম আদালতের বিউটিটাই হচ্ছে বলা হয়েছে ছোটখাটো বিরোধ। ছোটখাটো বিরোধ অল্প সময়ে স্বল্প খরচে নিষ্পত্তি হয়, ছোটখাটো বিরোধ। আজকে দেখেন আমাদের যে পারিবারিক অশান্তিগুলো, আমাদের পারিবারিক অশান্তিগুলো আমাদের কিভাবে হচ্ছে, বউ শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হচ্ছে। এটা এক পর্যায়ে কি হচ্ছে, ছেলেরা হয়তো বা রাগান্বিত হয়ে বা এমন কোনো কিছু করতেছে যেটা সংসারের মধ্যে বিচ্ছেদ ঘটতেছে, সেটা কিন্তু প্রভাব পড়ছে বাচ্চাদের উপরে। আমরা জানি যে আসলে আপনার পারিবারিক যে দ্বন্দ্বগুলো, পারিবারিক দ্বন্দ্বের কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয় বাচ্চাদের উপরে। বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশ থেকে তারা ব্যাহত হয়। তো এই জায়গাগুলোতে আমরা যদি ছোটখাটো বিষয়গুলো দ্রুত গ্রাম আদালতের মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু অল্প সময়ে নিষ্পত্তি হয় এবং সমাজে আপনার তার পরিবারে হচ্ছে আপনার শান্তি শান্তি ফিরে আসবে। তো সেই জায়গা থেকে দর্শক শ্রোতা আবারও ধন্যবাদ যে শুধু গ্রাম আদালত নারী না যে কোনো বিরোধেই গ্রাম আদালতে নিষ্পত্তি করতে পারে, যেখানে সর্বোচ্চ হচ্ছে আপনার 3 লক্ষ টাকার সম্পৃক্ততা আছে। দ্বিতীয় প্রশ্নটা যদি একটু বলেন ছোট করেই। দ্বিতীয় প্রশ্নটা আরো চমৎকার, এখানে আপাও যোগ করবে, আমিও কিছুটা বলি। আসলে আরেকটা কথা বলে রাখি যে আসলে জিও এবং এনজিও আমরা যেটাকে বলছি, এটা কিন্তু কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না। জিও এবং এনজিও আমরা আগে দেখতে হবে যে ফোকাসটা কি। সরকার কাজ করে কার জন্য? সাধারণ মানুষের জন্য। এনজিও আসছে কেন? সাধারণ মানুষ। এনজিও এক সময় চ্যারিটেবল অর্গানাইজেশন ছিল, তাই না? তাহলে চ্যারিটেবল অর্গানাইজেশন ছিল কার জন্য? সেটা তৈরি হয়েছে সাধারণ মানুষের জন্য। আমার টার্গেটটা দেখতে হবে, টার্গেট পিপল কারা? টার্গেট পিপল হচ্ছে জেনারেল মানুষ, সাধারণ মানুষ। আমার আপনার যমুনার পাড়ের কিছু মানুষের কথা বলতে পারি, যেখানে দিনের পর দিন মা বোনেরা হচ্ছে নির্যাতিত হচ্ছে। এটা ফোন নেই। অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদুল্লাহপুর থেকে বিলকিস বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, শুনছি। গ্রাম আদালতের তো মেম্বার চেয়ারম্যান বিচারের যে সদস্যরা থাকে, তারা অনেক সময় দেখা যায় টাকার বিনিময়ে রায় নিজেদের দিকে নিয়ে যায়। এক্ষেত্রে কি নারীরা সঠিক বিচার পাবে? কি বললো প্রশ্নটা? প্রশ্নটি বলেছেন এটা যে প্রশ্ন আমি শুনেছি। সদস্যরা থাকেন, চেয়ারম্যানরা থাকেন, তো তার আর্থিকভাবে প্রলোভিত হয় আবার এটাকে বিচারিক কার্যক্রম মানে অন্যদিকে নিয়ে যেতে পারেন কিনা। আচ্ছা, আমি সেই বোনকে একটু বলতে চাই যে আসলে গ্রাম আদালতের যদি আমরা বলি যে আসলে গঠনটা, আমরা শুরুতেই বলেছি যে গ্রাম আদালতে হচ্ছে চেয়ারম্যানই কিন্তু মূল বিচারক না। এখানে উনি যাকে প্রতিনিধিত্ব হিসাবে দিবে সেই জায়গাটা থেকে দুজন করে 4 জন এবং চেয়ারম্যান সহ 5 জনের হচ্ছে আপনার প্যানেলে গ্রাম আদালত গঠিত হয়। এখন দেখেন যে হচ্ছে আপনার ফিনান্সিয়াল বেনিফিটের আশায় তারা পক্ষপাতিত্ব হচ্ছে, প্রশ্নটা তো এইটা, তাই না? এই জায়গাটাতে দেখেন আমি কাকে নির্বাচিত করলাম যে আমার টাকা খেয়ে আমার বিপক্ষে চলে গেল, তাহলে আমার সিলেকশন প্রক্রিয়াটা আমার ভুল ছিল, তাই না? তো এখানে আইন কিন্তু চমৎকার করে দিয়েছে যে আপনি এমন এক ব্যক্তিকে নির্বাচন করেন যে সবকিছুর নিঃস্বার্থে আপনার পক্ষে কথা বলবে, নিঃস্বার্থে আপনার পক্ষে কথা বলবে। এটা কিন্তু সরকার বা আইন বলে দেয়নি যে তুমি ওকে করো, তুমি ওকে করো, এটা বলেনি। এটা বলে দিয়েছে তোমার পছন্দ মতো, আপনার পছন্দ মতো আপনি যাকে খুশি তাকে করবেন। শুধু একটু এখানে অ্যাড করে দিয়েছে যে একজন নির্বাচিত প্রতিনিধি হতে হবে।
তো নির্বাচিত প্রতিনিধির মধ্যে আপনার যাকে ভালো লাগে, এখন আপনার নির্বাচিত প্রতিনিধি যদি বায়াস হয় তাহলে তো ভিন্ন বিষয়। অনেক সময় দেখা যায় যে আরেকটু আপা এখানে যোগ করে নেই, সেখানে আবার আরেকটা আছে, যদি চেয়ারম্যান যদি মনে করে যে না আমি একজনের পক্ষে রায় দিতে যাব, আবার এই দুজন বলতেছে না আমি এই পক্ষে রায় দিব, বা না আমি বলতেছি না এটা সত্য, ওনারা তিনজন বলছে এটা সত্য, তাহলে কিন্তু ওখানে গ্রাম আদালতের যেই পক্ষ হচ্ছে আপনার আপিল করতে পারবে, ওই রায়টা আর বাস্তবায়নযোগ্য হলো না। 5 জনের মধ্যে যদি 3 জন একদিকে 2 জন আরেকদিকে, তাহলে কিন্তু রায় বাস্তবায়নযোগ্য হলো না, সে তখন আপনার সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবে। মানে মূলত এখানে যদি আমরা প্রসেসটা সবাই জানি, তাহলে অনিয়ম করার সুযোগ একেবারে নেই বললেই চলে। জি, ধন্যবাদ আপা, প্লিজ। আসলে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদে যে কেউ আপনার কোর্টে গেলে দেখা যায় যে হয়রানির শিকার হচ্ছে, কিন্তু এটা তো ওই বিষয়ে যে হয়রানির শিকার ওখানে হচ্ছে বলতেছে, কিন্তু এখানে তো আমি আমারটাই সিলেকশন করার জন্য লোক দিচ্ছি, তাহলে এখানে আমার নির্বাচন যেটা যাকে দিব আমি সেটা দেখে শুনে বুঝে এইরকম একজন লোককে দেই যেন কোনোভাবে সে বায়াসড না হতে পারে, এবং সে আমার যে বিষয়টা সেটা তুলে যেন আমার পক্ষে কথা বলে। বিষয়টা এরকম, ভিকটিম যদি মনে করে আমি আমার বাবাকে দিব, হ্যাঁ ফর এক্সাম্পল, সে বাবাকে দিতে পারবে, ওখানে তো কোনো পদবি বলা নেই, বলছে তার পছন্দের ব্যক্তি, স্থানীয় ব্যক্তি, সম্পূর্ণ তার উপরে এই জিনিসটা। যদি সে নারী হয়ে থাকে তাহলে তার ভাইকে দিতে হবে। আমরা বুঝতে পেরেছি। আর তাহলে আমরা এবার একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখছিলাম, আসলে চ্যালেঞ্জ গুলো কি বর্তমান সময় নারীরা যে গ্রাম আদালতে সেবা গ্রহণ করবে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি রয়েছে? চ্যালেঞ্জ তো অনেকগুলোই রয়েছে, তার মধ্যে হচ্ছে গিয়ে সচেতনতার অভাব। মানে আমরা যাদেরকে নিয়ে এই কাজগুলো করছি এবং গ্রাম আদালত যাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বা হবে বা মানে গঠন হয়েছে তো বটেই, যখন আবেদন করবে তখন থেকে এটা গঠন হয়ে যায়। এখন ওই বিষয়গুলো এখন সুন্দর করে, কিন্তু আমরা টিভি সিনেমাতে কিন্তু আগে দেখতাম যে খুব সুন্দর সামনে কিছু লোক বসে আছে এবং বিচারক মাঝখানে বসে আছে, তারপর দুই পাশে 2 জন বসে আছে, এইরকম একটা বিচারক কার্যক্রম পরিচালনা হতো। তো এইটাও কিন্তু ঠিক ওই রকমই কিন্তু একটা নকশার আদলে কিন্তু এখানে একদম দেখবেন যে অনেক মানুষ হবে, ওখানে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। তো এই বিষয়গুলো যদি সেইভাবে আমি করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত ইফেক্টিভ একটা বিচারিক কার্যক্রম এখানে কিন্তু আমি পাবো, কিন্তু একদম সহজে, স্বল্প খরচে, স্বল্প সময়ে। তো এইটা আমাদের বেশি বেশি প্রচার করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেকে ভাবে যে না গ্রামে যাব এটা বলবো, দেখা যাবে যে অন্য কেউ শুনলে এটা আবার 3 কান হয়ে যাবে। এখানে 3 কান 2 কান 4 কান এগুলো ভয় করে যদি আমি এখানে এটা কার্যক্রমটা না বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তো আরো বড় জায়গায় যেতে গেলে আমাকে আরো হয়রানির শিকার হতে হবে। সেজন্য এখানেই আমাকে কিভাবে আমি এই বিচারিক কার্যক্রমে বিচারটা কিভাবে আমি স্বচ্ছ এবং আমার মানে জায়গা থেকে আমি ভালো পাবো, সেজন্য আমাকে এখানেই আবেদন করতে হবে। আর দেখা যায় যে অনেক সময় করতে চায় না, যে হচ্ছে গিয়ে আপনার রাস্তাঘাট খারাপ থাকে, যে আমার বাড়ির কাছে হচ্ছে গিয়ে উপজেলা বা জেলা, আমি সেখানে যাব, আমি ইউনিয়ন পরিষদে যাব না, আসা যাওয়ার একটা থাকতে পারে, সেটাও ওভারকাম করা তাকেই করতে হবে, যেহেতু এখানে স্বল্প খরচে, স্বল্প সময় এবং মানে খুব সুন্দরভাবে বা স্বল্প খরচে আমি সেবাটা পেয়ে যাচ্ছি। তো আমি কেন জেলায় যাব বা উপজেলায় যাব, আমি এখান তো বাড়ির পাশে, এখান থেকে আমি নিতে পারবো। তারপর আবার অনেক সময় দেখা যায় যে আমার ওখানে গেলে আপনার যে যারা ওখানে কার্যক্রম করে তারা দেখবেন যে ওখানে একটা সব সময় একটা, যদি যখন ইউনিয়ন পরিষদটা একটা খুব গ্যাদারিং একটা জায়গা যখন ওখানে দেখা যায়, তখন কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ওখানে থাকে। কিন্তু তো সেখানে দেখা যায় যে হচ্ছে ওই জায়গাটায় যেহেতু আমার বসবাস ইউনিয়ন পরিষদে, এখন এই বিষয়টা আমি ওখানে কিভাবে উপস্থাপন করব এবং কে কিভাবে নেবে, এই কারণে অনেক সময় ওখানে কেউ আসতে চায় না। তো এগুলো আসলে আমাদের বেশি বেশি করে প্রচার করতে হবে, সবাইকে জানাতে হবে যে আসলে এটা এত সুন্দর। তবে আমার কাছে মনে হয় কি এটা আরো বেশি করে প্রচার করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা কিছুদিন আগে, আপনার মনে আছে বোধহয়, যে আমরা যখন ট্রেনিং করেছিলাম ওখানে নাটিকার মাধ্যমে সুন্দরভাবে কিন্তু সবাই কিন্তু জিনিসটা আমারও যেটুকু ঘাটতি ছিল বা ছিল, মানে ওই নাটিকা করে দেখানোর মাধ্যমে সবাই আমরা কিন্তু ওইটা আমরা ইউনিয়ন পরিষদের একদম মুখ্যম জায়গাতে প্রজেক্টরের মাধ্যমে অথবা কোনো দিবসে এই নাটিকাগুলো, কারণ জিও এনজিওর যৌথ কার্যক্রম ছাড়া কিন্তু কোনো সফলতাই বাস্তবায়ন করা যায় না। এটা কিন্তু আমি সব সময় বলি, কারণ আমরা যে কোনো কাজ করতে গেলে যদি আমাদের সাথে ফোন নিয়ে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাঙ্গা থেকে আয়শা বেগম বলছিলাম। জি বলুন। আচ্ছা,
আমার জানার বিষয় হচ্ছে যে আমরা রেডিও সারা বেলার মাধ্যমে এর আগেও গ্রাম আদালতের কিছু এই টক শো পেয়েছি, লাইভ অনুষ্ঠান, ওখানে অনেক আমরা তথ্য পেয়েছি। কিন্তু আমি আপনাদের এলাকায় যদি কথা বলি তাহলে দেখছি এখনো গ্রাম আদালত প্রচারের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, এটা নিয়ে আসলে কি থাকবে? জি, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। জি, প্রচার প্রসারের কথাই বলছেন, কারণ অনেকেই উনি বললেন যে গ্রামের হয়তো অনেকে এটা এখনো জানেন না। জি জি, যেটি আপনি ওই যে সেজন্যই তো বললাম যে এটা প্রচারণাটা বাড়াতে হবে, এবং আমরা কিন্তু ওনারাও কিন্তু সরকার একটা পার্ট হিসেবে কাজ করছে। আমরা কিন্তু মানে জিও এনজিও মিলেই কিন্তু এই কাজগুলো মাঠ পর্যায়ে একসাথে করে একসাথে সবার ভালোর জন্যই যেহেতু আমাদের কার্যক্রমগুলো করতে হয়, সেজন্য এখানে আমাদের বিন্দু মাত্র বোধহয় কারোই কোনো জায়গায় কমতি নাই যে আমরা এই কার্যক্রমগুলো বিভিন্ন জায়গায়, আমাদের উঠান বৈঠকের সংখ্যাটা একটু বেশি, স্কুল ক্যাম্পেইন আমরা সব জায়গাতেই কিন্তু। আর এবং ইন্টারেস্টিং বিষয় যে কিছুদিন আগে আমি ফকির পবনাপুর ইউনিয়নের একটা প্রত্যন্ত একটা গ্রাম, ওখানে গিয়ে যখন আমি আর সিনিয়র মৎস্য কর্মকর্তা ছিলাম একটা উঠান বৈঠকে, তো ওখানে গ্রাম আদালত সম্পর্কে তারা মহিলা বললেন হ্যাঁ আমরা জানি গ্রাম আদালত আছে ওখানে, মানে আমরাই মনে হচ্ছে যে আমরাই বোধহয় দেরি করে জানি, বা মানে ওরা এতটাই ক্লিয়ার বললো যে হ্যাঁ ওখানে সবকিছু বিচার হয়, আমরা জানি ওখানে। এখন মানুষ অনেকে জানে, অনেকেই জানে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জান্নাত বলছি, বাসায় যাচ্ছি, এই মুহূর্তে দেখলাম যে আপনাদের পেজে লাইভ চলতেছে। জি, তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি গ্রামেরই মেয়ে, তো অনেক সময় বিভিন্ন কারণে নারী সংগঠিত বিভিন্ন কারণে গ্রাম আদালতে বা বিচার সালিশ হয়, কিন্তু পারিবারিক কলহের কারণে অনেক সময় যে সংসারও নষ্ট হয়ে যায়। তো এখানে হয়তো মেয়েটার সংসার করার ইচ্ছাও থাকে, কিন্তু ধমক দিয়ে তাদেরকে সংসার বা যে কোনো বিষয়ে অনেক সময় যে ধমক দেওয়া হয়, ধমক দিয়ে তাদেরকে থামিয়ে রাখা হয়, এটা যদি একটু কোনো সমাধান থাকতো। মানে আদালতে বিচার চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কোনো কারণে, থামিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধমক দিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, খুব ভালো বিষয় একটা বলেছে। আসলে ওই যে আপার সাথে আরেকটু একমত হই আমি, যে সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের অনেক বেশি প্রয়োজন। আমরা আসলে শ্রোতা যে কথাটা বলেছেন যে তাকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়, কিন্তু আমার অধিকার আমি অর্জন করে নেব। হ্যাঁ, গভর্নমেন্ট আমি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যেই সেবাটুকু পাওয়ার অধিকার আছে আমার, সেটুকু নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, সরকার হচ্ছে আপনার সেবা দিচ্ছে, কিন্তু সরকার তো সেবা নেওয়ার জন্য তাকে আহ্বান করছে, কিন্তু নিতে যেতে হবে। তো এই জায়গায় কেউ ধমক দিল, ধমক দেওয়ার অর্থ হচ্ছে সে থেমে গেল, তা তো না, তার ভয়েসটাকে রেইজ করতে হবে। আর এখন হচ্ছে সেই সময়টা নেই যে আমরা একটা পক্ষকে পিছনে রেখে আরেকটা পক্ষ সামনে গিয়ে দেশকে উন্নয়নশীল কাতারে নিয়ে যেতে পারবো, কখনোই সম্ভব না। আমরা আসলে অনেকটা সময় পেরিয়ে গেছি, তো জন্য আমরা এবার একটু অন্যদিকে যেতে চাই। আমরা এবার যদি আপনার কাছে একটু জানতে চাই যে গ্রাম আদালত রয়েছে, এখানে প্যানেল সদস্য হিসেবে যে নারীর যে অংশগ্রহণ, জি, সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আছে কিনা আপনি যদি একটু বলেন, ছোট করে। হ্যাঁ, সময় যেহেতু চলে গেছে, আসলে বাধা বিপত্তি আমরা যদি বলি যে 8ই মার্চ কেন নারীদের প্রতি অন্যায় ছিল, সম মর্যাদা ছিল না, সম বেতন কাঠামো ছিল না, তার জন্যই কিন্তু আজকের এই 8ই মার্চ। তো সেই জায়গাটা থেকে আসলে আমি যদি মনে করি যে হচ্ছে নারীদের আপনার প্রতিনিধিত্ব করতে গেলে যে বাধাটা, আসলে এই বাধাটার জন্য নারীরা নিজেই দায়ী। সেটা হোক, কিন্তু আমরা বাধাগুলো একটু জানতে চাই। এখন কেন এই জায়গাতে যদি একটু আসি, নারীর ভুল ভেঙে দিতে হবে। আমরা মনে করি কি, আমরা নারীরা মনে করি না ওখানে ফোরামে যাব, কথা বলবো, আমার মান সম্মান যাবে, তাহলে এটার জন্য কে দায়ী? নারীরাই দায়ী। এই জায়গাটা থেকে আমি দায়ী বলতেছি না, তাকে এগিয়ে আসতে হবে। আজকে আপনারা দেখেন, আজকে একটা ফোন নেই, একজন ফোন করে। ওয়ালাইকুম আসসালাম, আমি আসছিলাম মনোহরপুর গুড়ানবাজার থেকে। নামটা বলবেন একটু? আমার নাম জরিদুল ইসলাম। জি বলুন, শুনছি। এই যে ইউনিয়ন পরিষদে আপনি বললেন নির্বাচিত 5জন সদস্যের মধ্যে সাপোজ কোনো সাধারণ জনগণের সাথে দ্বন্দ্ব সৃষ্টি বা বিরোধ সৃষ্টি হলো, তাহলে এই বিষয়ে আমরা আগে
এখানে বলা হচ্ছে 5 জনের মধ্যে একজন থাকবে, আপনি যে 2 জন দিবেন, একজন সদস্য নির্বাচিত, আর একজন আপনি যে কাউকে দিবেন যার সঙ্গে আপনার কোনো বিরোধ বা কোনো কিছুই নাই, আপনার আস্থার ব্যক্তি এবং আপনাকে যিনি একদম সব সময় বিশ্বাস করেন তাকে আপনি নিয়োগ দিন, এটাই বলা হচ্ছে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম যে নারীদের জায়গা থেকে আরো বেশ কিছু বিষয় আছে যে আমাদের সামাজিক মূল্যবোধের অভাব আছে। আমরা সমাজ এখনো মনে করি যে নারী বান্ধব সমাজ আমরা এখনো তৈরি করতে পারিনি। হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবার ব্যর্থতা, আমরা নারী বান্ধব সমাজ তৈরি করতে পারিনি। সেই জায়গাটা থেকে আরেকটা বড় চ্যালেঞ্জিং এর জায়গা, সেখানে হচ্ছে আমাদের যে ইউনিয়ন পরিষদগুলো, আপা একটু বলার চেষ্টা করেছেন, ইউনিয়ন পরিষদগুলো কখনোই কিন্তু আপনার মানে ফিমেল ফ্রেন্ডলি না। জি, ওইটাই আসতাম আমি, এই যে একেবারে যে আমরা দেখেন ইউনিয়ন পরিষদে কি হচ্ছে এখন, ইউনিয়ন পরিষদের একজন সভাপতিত্ব হচ্ছেন চেয়ারম্যান যদি তার পরিবেশটা নিশ্চিত করে, আমাদের এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য যে মায়েদের ব্রেস্ট ফিডিং নেই, ব্রেস্ট ফিডিং, ওই সময় আমার একজন আবেদনকারী প্রতিবাদী বা দেখা গেছে তার প্রতিনিধিত্ব করতেছে, সেও ব্রেস্ট ফিড করার প্রয়োজন হতে পারে, কিন্তু নেই। তারপরে দেখেন যে আলাদা কোনো আপনার ওয়াশরুম নেই, ওইটা বাধা, বড় বাধা, এগুলো কিন্তু বড় বাধা একজন মায়ের জন্য, যে তার ওয়াশরুম ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে হবে ওই সেন্টারে। এখন ওয়াশরুম নেই, কতক্ষণ সে চাপায় রাখবে? অবশ্যই, তাই না? সে যাবে না। সেই জায়গাটা থেকে আবার আরো কিছু ঝামেলা আছে। ইউনিয়ন পরিষদগুলো দেখা গেছে যে কোনো একটা কেউ গেল, তাকে বাঁকা চোখে দেখা, এটা তো একেবারে খুবই একটা আপনার গ্রামে এটা কিন্তু এখন হচ্ছে, ও সে বোর্ডে গেছে বা কাউন্সিলে গেছে, ইউনিয়ন পরিষদ কিন্তু অনেকে বলে না, বোর্ডে বা কাউন্সিল বলে, সে বোর্ডে গেছে, হ্যাঁ এই মেয়েটা তো বকে গেল। এই যে সামাজিক মূল্যবোধের অভাব, এই জায়গাটা থেকে আমাদের এই চ্যালেঞ্জিং গুলো আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আপা যথার্থ বলেছেন, ওনারা অনেকগুলো কোর্টিয়ার্ড মিটিং করেন, সেখানে এগুলো কথা বলতে হবে। তবে ইউনিয়ন পরিষদের যে ওটা বাড়ানোর বিষয়টা, সেটা হচ্ছে কি আমাদের দেখেন জনপ্রতিনিধি যারা 3 জন আছেন, ওখানে কিন্তু সংরক্ষিত নারী সদস্যদেরকে বলা হয়। তো এখন তারা কিন্তু দেখা যায় কি, ওই যে আপনার চেয়ারম্যান যদি না থাকে, চেয়ারম্যানিত্ব বা কোথাও চলে গেছে, বা পরবর্তীতে কে থাকবে, প্যানেল কিন্তু নারীদের মধ্যে থেকে আসার কথা, কিন্তু আমরা ওই জায়গাটা এমনভাবে নষ্ট করে ফেলছি যে আমি নির্বাচিত হয়েছি ঠিকই আছে, কিন্তু আমার ওই জায়গাটা আমার হাজব্যান্ড হাজব্যান্ড করছে। তো এখন আমি যে যতটুকু না আমি সরকার দিয়েছে, কিন্তু আপনি ছোট করে যদি আপনাদেরকে একটু বলেন। এটা আসলে ওই যে আস্থার জায়গা থাকতে হবে। এখন জেন্ডার সংবেদনশীল যদি বলি, এখন কেউ বিচার এক পক্ষ ভালো পাবে আর এক পক্ষ বিচার পাবে না, সে জায়গা থেকে কিন্তু ওই আস্থার জায়গাটা ভেঙে গেলে কিন্তু গ্রাম আদালত নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে তার জন্য আর কি, ওই সময়ের জন্য। তো সেই জন্য উভয় পক্ষই যাতে পক্ষপাতিত্ববিহীন একটি সুন্দর আপনার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে, এবং আরো 10 জন যেন দেখে ওটা যেন তারা আবার ওখানে আসতে পারে, ওইমুখী হতে পারে। কারণ আমি যদি প্রথমে যদি আমার বিচার কার্যটা ওখানে ভেঙে যায়, তাহলে কিন্তু অন্য কেউ দেখে কিন্তু সে আর আসবে না ওখানে, নির্বিশেষে একটা খুব সুন্দর একটা ভালো একটা আদালত গঠনের মাধ্যমে বিচার কার্যটা পরিচালনা করতে হবে। জি, ধন্যবাদ। আমি যদি আরেকটু এখানে যোগ করি, সেটা হচ্ছে আপনার জেন্ডার ইনক্লুসিভ বা জেন্ডার সংবেদনশীল যদি আমরা বলি, এখানে মূলত নারী এবং পুরুষের মানে সমান গ্রহণযোগ্যতা, সমান প্রবেশাধিকার, সমান অ্যাক্সেস, সবকিছু এক জায়গা থেকেই। যে সে নারী হলো সে আবেদন করতে পারবে না, সে নারী হলো সে রায় দিতে পারবে না, সেটা না। মূলত হচ্ছে সবারই সমান অধিকার সেখানে নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতে এই সিস্টেমটাকে মাধ্যমেই হচ্ছে নারীদের আপনার অন্তর্ভুক্তিটা আরো নিশ্চিত করতে হবে। তার মানে এখানে আমরা আপনাদের আলোচনা যেটা আমরা করলাম এখন, এখানে বোঝা যাচ্ছে যে নারীদের যেটা অন্তর্ভুক্তি সেটা তাদেরকে জানাতে হবে, সচেতন হতে হবে, এবং তাদের যে অ্যাক্সেস গুলো দরকার, একটু আগে যেটা বলছিলেন, তার জন্য কি কি আছে সে জানবে, সে গ্রহণ করবে, গ্রহণ করার জন্য সে প্রতিষ্ঠানে আসবে, সে এবং ওয়েল রিসিভ করবে। এবং ইউনিয়ন পরিষদে একটা করে কর্নার রাখা দরকার, এবং বড় বড় বিলবোর্ডের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট এটা ভাবা এখন উচিত যে প্রতিটা একটা ব্রেস্ট ফিডিং কর্নার, একটা হচ্ছে আপনার মেয়েদের জন্য, একটা মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম,
আবার ব্রেস্ট ফিডিং করা, এগুলো সবকিছু থাকলে আমাদের তো আমরা বিমুখ হবে না আর শেষে কি। চলে আসছি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু আপনি একজন নারী এবং আমরা নারীদের বিষয় নিয়ে কথা বলছি, তা আপনার জীবনে আসলে এই যে আপনি যে ভাবে প্রবেশাধিকার পেয়েছেন, এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ কেমন ছিল বা এটা কিভাবে উত্তরণ করেছেন যা শুনলে আমাদের অন্যরা একটু উৎসাহিত হতে আসলে পারে? চ্যালেঞ্জ, ছোট্ট করে যদি একটু চ্যালেঞ্জ ফেস করা তো অনেকগুলো বলতে হবে, এখানে কোনটা থেকে কোনটা বলবো অনেক, কারণ ডিউরেশনটা তো অনেক, অনেক সেই ছোট থেকে এই পর্যন্ত আসা। পর্যন্ত সব জায়গাতেই এমন কোনো জায়গা নেই যে আমাদের মসৃণ ছিল, সব জায়গাতে আপনার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা করেই যাচ্ছি। আমরা এখন মানে সব জায়গাতে আসলে কোনটা বলবো না, সেজন্য অনেক আছে বিধায় হচ্ছে গিয়ে বলতে হতে পারছি না, বিষয়টা এইরকমই। তো চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে গিয়ে আমরা যেরকম হচ্ছে গিয়ে এই মা সরকারের যে কার্যক্রমটা আমরা করি, VWBO মা ও শিশু সহায়তা কর্মসূচি, তো এখানে নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয় সরকারের পক্ষ থেকে, আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি। তো এখন এখানে হচ্ছে গিয়ে আপনার যে নারীর পুরো ডাটা দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, তার হচ্ছে গিয়ে NID দিয়ে আবেদন করতে হবে, কিন্তু এই জায়গায় সে NID দিয়ে আবেদন করলো কিন্তু ওখানে হাজবেন্ডের মোবাইল নাম্বার দিয়ে বসে রাখছে, কারণ টাকাটা আসবে কিন্তু তার হাজবেন্ডের মানে ওই মোবাইল নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারে। তো এখানে চালাকি করে তারা ওখানে করছে কি, ওই হাজবেন্ডের নাম্বার দিচ্ছে, অথবা কোনো মেম্বারের তার নাম্বার দিচ্ছে, অথবা তার দেবরের নাম্বার দিচ্ছে, শ্বশুর, সে প্রতারিত হচ্ছে, সে জানছে না। তো এইটা যখন আমরা নিয়ে আসি, যে কিছু রিসেন্ট কিছুদিন আগে আমরা কি চিন্তা করলাম যে না, এগুলো কোনোভাবে আসলে ইউনিয়ন পরিষদ থেকে মানে স্বচ্ছতার ভিত্তিতে যে কাজটা করবো শান্তি পাচ্ছি না। তো আমরা কি করলাম, আপনার আল্ট্রাসাউন্ড নিচ্ছি, যে রিসেন্ট আল্ট্রাসাউন্ড করে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা কিন্তু ওখানে হাজবেন্ডরা এত রেগে গেছে যে কেন আনতে হবে, চেয়ারম্যানরাও খেপে গেছে যে কেন মহিলাদেরকে, এই ধরনের নাজুক মহিলাগুলোকে কেন ওই এত বড় মানে ওদের ভাষা যেটা আর কি, মানে অনেকে থাকে না যে একটু অন্যভাবে বলাটা পছন্দ করে, এত বড় পেট নিয়ে কেন উপজেলায় আসতে হবে। কিন্তু এটা আসলে যে আমরা যে কতটুকু তাদেরকে বোঝাইতে পারছি যে কোন অফিস থেকে কার্যক্রমটা করছে, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কার্যক্রমটা করছে, এবং কেন তাকে ডাকা হলো, যে আসলে ওই আল্ট্রাসাউন্ডটা করলে কিন্তু তার জন্য ভালো, হ্যাঁ তার বাচ্চার পজিশন কোথায় আছে, সে নিজে কি রকম আছে না আছে এটা জানার জন্য, এবং একটা সরকারি হাসপাতালে গিয়ে সেবাটা নিতে হবে সেটাও তাকে বলা, এবং ওই মোবাইল নাম্বারটা যে তাকে তার দিতে হবে, হ্যাঁ এটা যেন সে সঠিকভাবে তার জন্য সেবা শেষ, সেবাটা সে রিসিভ একদম চড়াও হয়ে যায়। এইসব জায়গাগুলো ফেস করতে করতে আসলে আমরা মানে অনেকগুলো আমাদের ফেস মানে সারা দিনও বোধহয় শেষ হবে না যে আমরা কি চ্যালেঞ্জ ফেস করি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের ফোন ইন লাইভ অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন। অনুষ্ঠানটির সহযোগিতায় অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ ফেজ 3 UNDP বাস্তবায়নে বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA, এবং অনুষ্ঠানটি শুনলেন রেডিও সারাবেলা 98.8 FM থেকে। শ্রোতা বন্ধুরা, নারী নেত্রীরা বলছেন যে সেই 100 বছর আগের আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া অধিকার বাস্তবায়িত হয়নি বলেই নারীর জন্য এই দিবসটা জরুরি। নারীরা এই দিনে নিজেদের কর্মপদ্ধতি নির্ধারণে একত্রিত হতে পারে। নারী নেতৃত্বই পারে সকল ধরনের বিভেদ, বাধা, বৈষম্য, শোষণ, বঞ্চনা, নির্যাতন, সহিংসতা দূর করে একটি নতুন পৃথিবী গড়তে। সেই পৃথিবী হবে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়নের পৃথিবী। আর এই প্রত্যাশা রেখেই আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে ছিলেন সবাইকে আরও একবার ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।